পারমাণবিক অস্ত্র তৈরির ইতিহাস শুরু হয় বিংশ শতকের শুরুর দিকে, যখন বিজ্ঞানীরা পরমাণুর ভাঙন নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়া আবিষ্কার করেন। 1938 সালে জার্মান বিজ্ঞানী অটো হান ও ফ্রিটজ স্ট্রাসম্যান ইউরেনিয়াম পরমাণু বিভাজনের মাধ্যমে বিপুল পরিমাণ শক্তি উৎপন্নের প্রক্রিয়াটি আবিষ্কার করেন। এই আবিষ্কারের ভিত্তিতে যুক্তরাষ্ট্র 1939 সালে ম্যানহাটন প্রজেক্ট নামে একটি গোপন গবেষণা কর্মসূচি শুরু করে, যার মূল লক্ষ্য ছিল পারমাণবিক অস্ত্র তৈরি করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিজ্ঞানী রবার্ট অপেনহেইমারের নেতৃত্বে 1945 সালের 16 জুলাই নিউ মেক্সিকোতে চালানো হয় বিশ্বের প্রথম পারমাণবিক বিস্ফোরণ, কোড নেম ট্রিনিটি টেস্ট। এরপর সেই বছরের 6 ও 9 আগস্ট হিরোশিমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমা ফেলা হয়, যার ফলে প্রায় 2,14,000 মানুষ মারা যান, যাদের অনেকেই তাৎক্ষণিকভাবে এবং বাকিরা পরবর্তীতে বিকিরণজনিত কারণে মৃত্যুবরণ করেন। এই ঘটনার পর বিশ্বে পারমাণবিক অস্ত্র তৈরির এক প্রতিযোগিতা শুরু হয়। সোভিয়েত ইউনিয়ন 1949 সালে তাদের প্রথম পারমাণবিক বোমা RDS-1 পরীক্ষা চালায়। এরপর 1952 সালে যুক্তরাজ্য, 1960 সালে ফ্রান্স এবং 1964 সালে চীন নিজ নিজ পারমাণবিক অস্ত্র তৈরি করে। ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় 1974 সালে। পরীক্ষার নাম স্মাইলিং বোদ্ধা। অবস্থান পোখরান, রাজস্থান। ভারত নিজেকে নিরস্ত্রীকরণে বিশ্বাসী বলে দাবি করলেও 1974 সালে সফলভাবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। 1998 সালে ভারত আরও 5টি পরীক্ষা চালায় অপারেশন শক্তি নামে, যা নিশ্চিত করে যে ভারত একটি কার্যকর পারমাণবিক শক্তিধর দেশ। পাকিস্তান প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় 1998 সালে। পরীক্ষার নাম চাগাই-1। অবস্থান চাগাই পাহাড়, বেলুচিস্তান। ভারত যখন 1998 সালে দ্বিতীয়বারের মতো পারমাণবিক পরীক্ষা চালায়, তার কয়েক সপ্তাহ পরেই পাকিস্তানও 6টি পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। এতে পাকিস্তান বিশ্বের 7ম পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়। উত্তর কোরিয়া প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় 2006 সালে। অবস্থান পুঙ্গগিয়েরি পরীক্ষা কেন্দ্র। উত্তর কোরিয়া 2003 সালে এনপিটি থেকে সরে গিয়ে 2006 সালে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। এরপর 2009, 2013, 2016, দুইবার ও 2017 সালেও তারা পারমাণবিক পরীক্ষা চালায়। 2017 সালের পরীক্ষাকে একটি সম্ভাব্য হাইড্রোজেন বোমা পরীক্ষা বলে মনে করা হয়। স্নায়ুযুদ্ধ চলাকালে 1986 সালে বিশ্বে পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা সর্বোচ্চ ছিল, প্রায় 70,300। এর মধ্যে সোভিয়েত ইউনিয়নের ছিল প্রায় 40,000 এবং যুক্তরাষ্ট্রের ছিল প্রায় 23,000। বর্তমানে 2024 সালের হিসাব অনুযায়ী বিশ্বে আনুমানিক 12,500 পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যার মধ্যে প্রায় 90% যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে। বিপজ্জনক বিষয় হল, এই ওয়ারহেডগুলোর মধ্যে প্রায় 3,700 এখনও অপারেশনালি ডেপ্লয়েড, অর্থাৎ তাৎক্ষণিক ব্যবহারের জন্য প্রস্তুত। আমরা জানি 1945 সালের আগস্ট মাসে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এই দুটি বিস্ফোরণে প্রায় 2 লক্ষ মানুষের মৃত্যু ঘটে এবং শহরদ্বয় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। মানব সভ্যতা প্রথমবারের মতো প্রত্যক্ষ করে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা। কিন্তু এরপর প্রায় 80 বছর পেরিয়ে গেলেও আর কোনো দেশ যুদ্ধে এই অস্ত্র ব্যবহার করেনি। প্রশ্ন জাগে, কেন? যখন অনেক দেশই এই অস্ত্র তৈরি করেছে, তখন কেন আর তা ব্যবহার করা হয়নি? প্রথমত, আমরা যে বিষয়টি বুঝতে পারি তা হল, পারমাণবিক অস্ত্র একবার ব্যবহারের পর তার ভয়াবহ পরিণতি পুরো বিশ্বকে শঙ্কিত করে তোলে। হিরোশিমা ও নাগাসাকির ঘটনাই ছিল যথেষ্ট প্রমাণ যে এই অস্ত্র মানব সভ্যতার অস্তিত্বের জন্য হুমকি। শুধুমাত্র মৃত্যু নয়, পরবর্তীকালে রোগব্যাধি, বিকলাঙ্গতা ও প্রজন্মগত ক্ষতিগুলো সবাইকে গভীরভাবে ভাবিয়ে তোলে। দ্বিতীয়ত, পারস্পরিক নিশ্চিন্ত ধ্বংস বা মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন MAD তত্ত্ব বিশ্বকে পারমাণবিক যুদ্ধ থেকে বিরত রাখে। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন যখন বিপুল সংখ্যক পারমাণবিক অস্ত্র তৈরি করে, তখন উভয় পক্ষ বুঝতে পারে, যদি একজন আক্রমণ করে, অপরজনও প্রতিশোধ নেবে এবং দুপক্ষই ধ্বংস হবে। এই ভয় থেকেই এক ধরনের ভারসাম্য তৈরি হয়, যা যুদ্ধ নয় বরং বিরতিই নিশ্চিত করে। তৃতীয়ত, আমরা দেখতে পাই বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি যেমন NPT, CTBT, STRT ইত্যাদির মাধ্যমে বিশ্ব পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে সচেষ্ট হয়েছে। যদিও সব দেশ তা মেনে চলেনি, তবুও বিশ্ব রাজনীতিতে একটা সম্মিলিত উদ্যোগ গড়ে ওঠে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধেই। চতুর্থত, আধুনিক সময়ের রাজনীতি, কূটনীতি ও গণমাধ্যমের যুগে যে কোনো বড় সিদ্ধান্তের আগে দেশগুলো ভাবতে বাধ্য হয়, এর পরিণতি কী হতে পারে।
বিশ্বজনমত মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক আদালত, জাতিসংঘ সবাই এখন পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে সোচ্চার। তাই নেতারা আজ এই অস্ত্র ব্যবহার করার সাহস পান না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমানে কোনো যুদ্ধেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি যেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা কৌশলগতভাবে লাভজনক হতে পারে, বরং তার ফলাফল হবে সর্বনাশা। তাই বর্তমানে আমরা যতই বিভিন্ন পারমাণবিক দেশগুলোকে যুদ্ধের হম্বিতম্বি করতে দেখি, তার আসলে প্রকৃতপক্ষে অল আউট যুদ্ধে যাবে না। যেমন রাশিয়া, ইংল্যান্ড, রাশিয়া, আমেরিকা, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, আমেরিকা এবং আমেরিকা চীন তারা কখনোই অল আউট যুদ্ধে যাবে না, কারণ পারমাণবিক অস্ত্র একবার ব্যবহার হলে তার পাল্টা আঘাতে কিছুই থাকবে না। পারমাণবিক অস্ত্রধারীদের মধ্যে যুদ্ধ হলে এমন এক যুদ্ধ হবে যেখানে কেউ জিতবে না। সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর ১৯৯১ সালে ভেঙে পড়ার পর ইউক্রেন হঠাৎ করেই বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডারের অধিকারী হয়ে ওঠে। প্রায় ৫,০০০ পারমাণবিক ওয়ারহেড এবং ১৭৬টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সে সময় ইউক্রেনের ভূখণ্ডে অবস্থান করছিল। যদিও এই অস্ত্রগুলোর নিয়ন্ত্রণমূলক কোড ও ব্যবস্থাপনা রাশিয়ার হাতে ছিল, তবুও ইউক্রেন ছিল প্রকৃত অর্থে একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র। তবে ইউক্রেন দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্ত নেয়নি। ১৯৯৪ সালে ইউক্রেন বুদাপেস্ট মেমোরেন্ডাম নামে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়ার সঙ্গে। এই চুক্তির শর্ত ছিল, ইউক্রেন তার সব পারমাণবিক অস্ত্র রাশিয়ায় হস্তান্তর করবে। এর বিনিময়ে ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়া। ইউক্রেন পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে এনপিটি যোগ দেবে এবং একটি পরমাণু অস্ত্রমুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পাবে। এর পরিপ্রেক্ষিতে ১৯৯৬ সালের মধ্যে ইউক্রেন তার সব পারমাণবিক অস্ত্র হস্তান্তর সম্পন্ন করে এবং নিজেকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ করা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে। তবে এই নিরস্ত্রীকরণের সিদ্ধান্ত নিয়ে পরবর্তীকালে প্রশ্ন উঠেছে, বিশেষ করে ২০১৪ সালে রাশিয়ার দ্বারা ক্রিমিয়া দখলের পর এবং ২০২২ সালে পূর্ণমাত্রার ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলে। ইউক্রেন দাবি করে রাশিয়া বুদাপেস্ট মেমোরেন্ডামের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, কারণ তারা ইউক্রেনের ভূখণ্ড দখল করেছে এবং সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। অনেক ইউক্রেনীয় বিশেষজ্ঞ ও নাগরিক পরবর্তীকালে মনে করেন, যদি ইউক্রেন পারমাণবিক অস্ত্র সংরক্ষণ করত, তাহলে হয়তো রাশিয়া এমন আগ্রাসন চালাতে সাহস করত না। তবে অন্য পক্ষের মতে, একটি অর্থনৈতিকভাবে দুর্বল, রাজনৈতিকভাবে অনিশ্চিত রাষ্ট্রের হাতে পারমাণবিক অস্ত্র থাকা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারত। আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারত, কথাটি একটি সম্ভাবনা মাত্র। কিন্তু যদি পারমাণবিক অস্ত্র হাতে থাকত, তাহলে অন্ততপক্ষে রাশিয়ার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করত। ইসরায়েল মধ্যপ্রাচ্যের একমাত্র সন্দেহভাজন পারমাণবিক শক্তিধর দেশ, যদিও তারা কখনোই আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব স্বীকার বা অস্বীকার করেনি। এই কৌশলকে বলা হয় নীতিগত ব্যর্থতা বা পলিসি অব অ্যাম্বিগেরি। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচি শুরু হয় ১৯৫০-এর দশকে ফ্রান্সের সহায়তায়। ইসরায়েলের মূল পারমাণবিক স্থাপনা ডিমোনা নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, যা নেগেভ মরুভূমিতে অবস্থিত, যেখান থেকে তাদের অস্ত্র তৈরি ও গবেষণার কাজ পরিচালিত হয়। বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট ও বিশ্লেষকের মতে, ইসরায়েলের হাতে রয়েছে প্রায় ৮০ থেকে ৯০টি পারমাণবিক ওয়ারহেড, যদিও এ সংখ্যা আরও বেশি হতে পারে। ইসরায়েল এনপিটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করেনি এবং আন্তর্জাতিক পরিদর্শন থেকে নিজেকে মুক্ত রেখেছে। তারা মনে করে প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র ঘোষণার চেয়ে অনিশ্চয়তা বজায় রাখা কৌশলগতভাবে বেশি কার্যকর। ইসরায়েল পারমাণবিক অস্ত্র রাখার কারণ হিসেবে বলা যায় যে, ইসরায়েল দীর্ঘদিন ধরে নিজেকে শত্রু পরিবেষ্টিত দেশ হিসেবে দেখে এসেছে। আরব ও ইসরায়েল যুদ্ধ ১৯৪৮, ১৯৬৭, ১৯৭৩ সহ নানা সামরিক সংঘর্ষে তারা জড়িয়েছে। অনেক আরব রাষ্ট্র তাদের অস্তিত্বই মেনে নিতে রাজি হয়নি। এই নিরাপত্তাহীনতা থেকেই ইসরায়েল এমন একটি চূড়ান্ত প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, যা পারমাণবিক অস্ত্রের মাধ্যমে নিশ্চিত হয়। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার জন্য। তবে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, সন্দেহ করে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। ২০০২ সালে আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ দেখা দেয় যখন ইরানের নাতাঞ্জ ও আরাক শহরে গোপন পারমাণবিক স্থাপনার সন্ধান মেলে। এরপর থেকেই ইরান ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর মধ্যে দীর্ঘ আলোচনার সূত্রপাত হয়।
2015 সালে ইরান এবং বিশ্বের 6টি পরাশক্তির P5+1 যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানি এর মধ্যে স্বাক্ষরিত হয় জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন JCPOA, যাকে আমরা ইরান পারমাণবিক চুক্তি হিসেবে চিনি। এই চুক্তির আওতায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনে, পরিদর্শনের জন্য আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার দেয়, পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধ রাখে। বিনিময়ে ইরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে আসে এবং পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়ায় এবং চুক্তির বেশিরভাগ শর্ত অমান্য করে। পাকিস্তান, ভারত, ইরান, ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে তার সমাধান হতে পারে পারমাণবিক অস্ত্র অর্জন। ইরানের পারমাণবিক অস্ত্র থাকার কারণে ইসরায়েল ও পশ্চিমা শক্তি আক্রমণের সাহস পাবে না, এতে একটি স্থিতাবস্থা সৃষ্টি হবে। আবার ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মধ্যেও প্রতিযোগিতা শুরু হবে। তাতে তারাও পারমাণবিক অস্ত্র পেতে চাইবে। যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়, তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্যে একটি বড় ধরনের পরিবর্তন ঘটবে। এ অবস্থায় অনেক আরব দেশ, বিশেষত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশরের মতো প্রভাবশালী রাষ্ট্রসমূহ পারমাণবিক অস্ত্র অর্জনের প্রতি আগ্রহী হয়ে উঠতে পারে। ইরান যদি পারমাণবিক শক্তিধর হয়, তবে সৌদি আরবসহ অন্যান্য সুন্নি প্রধান আরব রাষ্ট্রগুলো নিজেদের নিরাপত্তা হুমকির মধ্যে দেখবে। সৌদি আরব ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছে যে ইরান পারমাণবিক শক্তি অর্জন করলে তারা তাদের পিছনে পিছনে চলবে। পারমাণবিক অস্ত্র একটি ডিটারেন্স হিসেবে কাজ করে। ইরান যদি তা অর্জন করে, তাহলে আরব দেশগুলিও নিজেদের নিরাপত্তার জন্য একই পথ অনুসরণ করতে চাইতে পারে। সৌদি আরব চীনের সহায়তায় নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এছাড়া পাকিস্তানের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং অনেক বিশ্লেষক মনে করেন সৌদি আরব চাইলে পাকিস্তান থেকে প্রযুক্তি বা সাহায্য পেতে পারে। পারমাণবিক অস্ত্র তৈরির আগে পৃথিবীর বুকে যে কয়টি ধ্বংসাত্মক যুদ্ধ সংঘটিত হয়েছে তাতে মানব মৃত্যুর হার ও পারমাণবিক অস্ত্র তৈরির পর যুদ্ধে মানব মৃত্যুর হার বলে দেয় পারমাণবিক অস্ত্র কিভাবে স্থিতিশীলতা আনতে পারে। পারমাণবিক অস্ত্র তৈরির পর মানব বিধ্বংসী বড় কোনো যুদ্ধ আর হয়নি বললেই চলে। বিশেষ করে আণবিক শক্তিধারী দেশগুলোর মধ্যে তো নয়। বিশ্বে পারমাণবিক অস্ত্র থাকবে না এমনটি আর ভাবা যায় না, কারণ যারা তা অর্জন করেছে তারা তা ছাড়তে চাইবে না এবং নতুন করে অনেক দেশ তা অর্জন করতে গোপনে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে। এটা তো চাইতেই পারি মানব সভ্যতা দীর্ঘস্থায়ী করার জন্য এর নিয়ন্ত্রণ থাকা বাঞ্ছনীয়। বরং কোনো ক্ষেত্রে বড় যুদ্ধ লাগার শঙ্কা লাঘব করতে পারমাণবিক অস্ত্র থাকাটাও অনেক জরুরি বলে প্রতীয়মান হয়। ভবিষ্যতেই নির্ধারণ করবে পারমাণবিক অস্ত্র আমাদের পৃথিবীকে কোন দিকে নিয়ে যায়।